বলা হয় সমুদ্র কখনো কিছু হারায় না, শুধু নিজের ভিতরে লুকিয়ে রাখে। কিন্তু কিভাবে লুকিয়ে থাকতে পারে একটি পুরো রাজ্য? বঙ্গোপসাগরের নিচে কি সত্যিই ছিল এক রাজ্য, যার নাম ছিল শঙ্খনগর? কেউ জানে না, কেউ মানতেও চায় না, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, জলের নিচে ঘণ্টাধ্বনি বাজে কেন? ১৯৭৭ সালে বঙ্গোপসাগরের উপকূলে ভারতীয় এক গবেষণা জাহাজ সোনার ইমেজ তুলছিল সমুদ্রের তলদেশে। হঠাৎ তাদের স্ক্রিনে ভেসে ওঠে অদ্ভুত ছায়া, লম্বা সরল রেখা, জ্যামিতিক আকৃতি, আর এক বিশাল গোলাকার অংশ যেন কোনো গম্বুজ। গবেষকরা ভাবে হয়তো প্রাকৃতিক কাঠামো, কিন্তু পরের মুহূর্তেই দেখা যায় সেসব রেখা একে অপরের সাথে নিখুঁতভাবে যুক্ত, যেন কোনো শহরের মানচিত্র। তারা বিস্মিত। সেটি যে জায়গার দেখা যায় সেখানেই পরদিন সমুদ্র ভয়ঙ্করভাবে উত্তাল হয়। কেউ বলল এটা স্রেফ কাকতালীয়, কেউ বলল প্রকৃতি বিরক্ত হয়েছে। কিন্তু প্রশ্ন হল, প্রকৃতি কেন রেগে যাবে স্রেফ এক স্ক্যানের জন্য? তারপরই শুরু হয় শঙ্খনগরের কাহিনী। স্থানীয় জেলেরা বলতো, এক রাজা ছিলেন যিনি প্রতিদিন সমুদ্র দেবতার পূজা করতেন। তার নগরীর মাঝখানে ছিল সোনার তৈরি এক বিশাল মন্দির, যেখানে পূজার সময় শঙ্খ বাজানো হতো। বলা হয় এক রাতে রাজা সমুদ্র দেবতাকে প্রতিশ্রুতি দিয়েও পূজা দিতে ভুলে যান। ক্রুদ্ধ সমুদ্র দেবতা তখন রাজ্যটিকে এক রাতেই গ্রাস করে নেয়। কিন্তু অদ্ভুতভাবে পূজার সময়ের সেই শঙ্খধ্বনি আজও শোনা যায়, বিশেষ করে পূর্ণিমার রাতে। প্রশ্ন হল, যদি এটা লোককথা হয়, তাহলে ১৯৭৭ সালের সোনার স্ক্যান কেন শহরের মতো গঠন দেখালো? আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে ১৯৮১ সালে। বাংলাদেশের একদল সমুদ্র বিজ্ঞানী একই জায়গা স্ক্যান করলে দেখতে পান মাটির নিচে কিছু ধাতব কাঠামো, কিন্তু পরের বছর সেই কাঠামোর কোনো অস্তিত্বই মেলে না, যেন সমুদ্র নিজের ক্ষত ঢেকে ফেলেছে। তখন প্রশ্ন ওঠে, সমুদ্র কি কখনো কিছু গোপন রাখতে পারে? যদি পারে, তাহলে কেন? একজন গবেষক ড হাবিবুর রহমান দাবি করেছিলেন তিনি রাতে সেই এলাকায় কাজ করার সময় পানির নিচে হালকা আলোর ঝলক দেখেছিলেন, কিন্তু আশ্চর্য বিষয়, তার ক্যামেরায় কিছুই ধরা পড়ে না। তিনি বলেন, আমি নিশ্চিত কেউ বা কিছু ওখানে আছে, হয়তো আমাদের দেখতে চায় না। এরপর থেকে বারবার রহস্যময় দুর্ঘটনা ঘটতে থাকে। কয়েকটি মাছ ধরার নৌকা একই জায়গায় গিয়ে উল্টে যায়। স্থানীয়রা বলে, রাতে নৌকার নিচ থেকে শঙ্খ বাজতে শুরু করলে বুঝতে হয় কেউ নিচে জেগে উঠেছে। কিন্তু বিজ্ঞানীরা বললেন, এটা জলের চাপের আওয়াজ, প্রাকৃতিক স্রোতের শব্দ। তবু একটা প্রশ্ন থেকেই যায়, প্রাকৃতিক স্রোত কি প্রতিবারই একই ছন্দে ঘণ্টার মতো বাজতে পারে? আরেকটি ঘটনা উল্লেখযোগ্য। এক জেলে, রমেশ দাস, দাবি করেছিলেন তিনি গভীর সমুদ্রে এক রাত নৌকায় ঘুমাচ্ছিলেন, হঠাৎ শোনেন দূরে কারোর প্রার্থনার শব্দ। তিনি চোখ মেলে দেখেন পানির উপর ভেসে আছে কয়েকটি দীপশিখা। সকাল হলে জায়গাটা খুঁজে আর পাননি। তিনি বলেন, সেই রাতে সমুদ্রের রং নীল না, ছিল অদ্ভুত সবুজ। বিজ্ঞানীরা বলেন হয়তো ফসফোরেসেন্ট প্ল্যাঙ্কটন। তাহলে কেন সেই আলো শুধু ওই এলাকাতেই দেখা যায়, অন্য কোথাও নয়? ১৯৯৯ সালে একটি আন্তর্জাতিক গবেষক দল আবারও সেই জায়গায় আসে। তারা অত্যাধুনিক সোনার ব্যবহার করে সমুদ্রের তলদেশ স্ক্যান করে। ফলাফল দেখে সবাই হতবাক। তারা স্পষ্ট দেখতে পায় পাথরের তৈরি দেয়াল, মন্দির সদৃশ কাঠামো, এমনকি কিছু সিঁড়ি যা উপরের দিকে ওঠে। কিন্তু যখন তারা ভিডিও পাঠায় ল্যাবে, পুরো রেকর্ড ফাইল বিকৃত হয়ে যায়, যেন কেউ সেটাকে বিকল করে দিয়েছে। তখন এক প্রশ্ন ঘুরে বেড়ায়, এই রাজ্য কি কেবলই জলতলে, নাকি অন্য কোনো সময়ের মধ্যে আটকে আছে? যদি শঙ্খনগর সত্যি থাকে, তাহলে কি সে এখনও জীবিত? শুধু এক রাজ্য না, কিছু বিশ্বাস বলে এটি ছিল এমন এক সভ্যতা যারা জলের শক্তি নিয়ন্ত্রণ করতে পারত। তারা বৃষ্টিকে ডাকতে পারত, ঢেউ থামাতে পারত, কিন্তু এক রাজা সেই শক্তি নিজের স্বার্থে ব্যবহার করলে প্রকৃতি প্রতিশোধ নেয়। যদি সত্যি এমন সভ্যতা ছিল, তাহলে তারা কোথা থেকে এলো, আর কেন ইতিহাস তাদের কথা লেখেনি? আশ্চর্যজনকভাবে দক্ষিণ ভারতের এক মন্দিরের দেয়ালে একটা খোদাই আছে, যেখানে দেখা যায় এক রাজা সমুদ্রের মধ্যে মন্দিরে পূজা দিচ্ছে। তার পাশে লেখা আছে, শঙ্খের শব্দে দেবতা জাগে। এটা কি কেবল প্রতীকী, নাকি হারিয়ে যাওয়া সেই রাজ্যেরই স্মৃতি? যখন এই খোদাইটির বয়স নির্ধারণ করা হয়, দেখা যায় তা ৪,০০০ বছরেরও পুরনো। অথচ